যারা সাধারণত এদের মধ্যে অনেকেই থাকেন বয়স্ক পেশেন্ট, ওনারা শুধু ডায়াবেটিসের রোগী না, ডায়াবেটিসের পাশাপাশি ওনারা হার্টের রোগী থাকেন, ওনাদের হার্টের রক্তনালীতে রোগ থাকে, কিডনি রোগ, শ্বাসকষ্টের রোগী থাকেন। তো সুতরাং এই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করতে চান, হার্টের রোগী যারা মনে করেন ইসকেমিক হার্ট ডিজিজ আছেন, কারণ ওখানে এখন অনেক গরম হবে, তো আপনারা সেই গরমের জন্য বিশেষ করে কিডনি রোগীরা আপনার পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। হার্টের রোগীরা একটা স্প্রে, যেটাকে জিটেন স্প্রেটা বুকে রাখবেন, ইকোস্পিন ট্যাবলেট এবং ক্লফিড ট্যাবলেট এটা বুকে রাখবেন, যা পকেটে রাখবেন। প্রয়োজনে খুব বেশি বুকে ব্যথা হলে আপনারা বিশ্রাম নিবেন, বুকের জিহ্বার নিচে স্প্রে দিবেন, জিহ্বার নিবেন, একটু পানি খাবেন, রেস্ট নিবেন এবং এইভাবে করবেন। কিডনি রোগীদের জন্য আপনারা পর্যাপ্ত, যদিও এমনি আমাদের বলা হয় যে কিডনি রোগীরা পানি কম খাবে, কিন্তু আমি মনে করি পানি যেটা বের হয়ে যাবে, আমাদের একটা পুরাতন ছিল যে যতটুকু প্রস্রাব হবে তার চেয়ে 500 ml পানি বেশি খাইতে হবে। তো সুতরাং আপনি কিন্তু 500 ml পানি সবসময়, হাফ লিটার মানে 2 গ্লাস পানি সবসময় আপনাকে অতিরিক্ত খেতে হবে, না হলে কিন্তু আপনার কিডনির উপরে একটা এক্সট্রা চাপ পড়বে। শ্বাস প্রশ্বাসের রোগী যারা থাকবেন তারা ভিড়ের মধ্যে মাস্ক পরার চেষ্টা করবেন, যখনই সুযোগ পাবেন তখন মাস্ক খুলে ফ্রেশ বাতাস নেবেন, তাহলে কিন্তু সেটা আপনাদের শ্বাসের অনেক উপকার হবে। আমার মনে হয় এটুকু বেসিক্স, বাকিরা আপনাদের যে ডাক্তারের পরামর্শ যেটা থাকবে সেটা পালন করবেন। যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা আমাদের অনেক সময় ডায়াবেটিক রোগীরা মনে করে আমি যদি দূরের কোনো জার্নিতে যাই আমার ক্ষুধা পাবে, আমি হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হয়ে যাবো, সে যার জন্য অনেক বেশি করে খেয়ে যায়, পকেটে এবং প্যাকেট আরো বহুত বেশি করে খাবার নিয়ে যায়, তখন সে আলটিমেটলি একটা সাইলেন্ট হাইপারগ্লাইসেমিয়া ভোগে, যেটার ইফেক্ট আলটিমেটলি পাওয়া যায়। সাধারণত টাইপ 2 ডায়াবেটিস যারা বয়স্ক মানুষ তারা সাধারণত হাইপোগ্লাইসেমিয়া ভোগে না, কারণ এটা সাধারণত টাইপ 1 ডায়াবেটিক যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, যাদেরকে ইনসুলিন নিতে হয়, ইনসুলিন বডিতে তৈরি হয় না, ওরাই মেইনলি হাইপোগ্লাইসেমিয়া, তারপর কিটোএসিডোসিস, এই কমপ্লিকেশন গুলোতে ভোগে। যারা হজে যাত্রী ডায়াবেটিক পেশেন্ট, আপনারা স্বাভাবিক খাবার খাবেন, ওখানে আপনারা যে পরিশ্রম করবেন, হাঁটবেন, আমার মনে হয় না যে খুব খারাপ হবে, কারণ যারা হজে গিয়েছে যারা ওখানে প্রচুর হাঁটার সুযোগ আছে, 5 ওয়াক্ত নামাজে নিয়মিত হাঁটবে, বিভিন্ন জায়গায় যাবে, এতে কিন্তু তাদের ডায়াবেটিস বরং নিয়ন্ত্রণে থাকবে, ওষুধও বরং আরো কম লাগবে। আমার ধারণা যে আপনাদের ওষুধও কম লাগবে, লাগারই কথা, কারণ আপনি যা খাবেন তা কিন্তু বার্ন হয়ে যাচ্ছে, আর বার্ন হইলেই তখন আমার কোষ কিন্তু গ্লুকোজটা পাচ্ছে। আমি যত গ্লুকোজই খাই, আমার এই গ্লুকোজ যদি ব্যবহার না হয়, তাহলে কিন্তু এই গ্লুকোজ আমার রক্তের মধ্যে, ওই ইনসুলিন নিলাম, খেলাম, শুয়ে থাকলাম, রেল লাইন বহে সমান্তরাল, ইনসুলিনের মধ্যে থাকবে, গ্লুকোজের মধ্যে থাকবে, ব্যবহার হবে না। আপনাকে হাঁটতে হবে, হাঁটলে বডি থেকে পটাশিয়াম বের হবে, সেই পটাশিয়াম ইনসুলিন এবং গ্লুকোজের সাথে সম্মিলন ঘটিয়ে দিলে তখন সেই গ্লুকোজটা ব্যবহার হবে, আপনি তখন এনার্জি পাবেন। তো সুতরাং হজের যাত্রীরাও যখন আপনারা হাঁটবেন, নামাজে আসবেন, যাবেন, পরিশ্রম করবেন, আপনারা দেখবেন যেটুকুই খান তাতে আপনারা এনার্জি পাচ্ছেন এবং ওষুধের পরিমাণ হয়তো কম লাগবে। আল্লাহ পাক আপনাদের হজ কবুল করুক, আপনারা সুস্থভাবে থাকুন এবং সুস্থভাবে দেশে এসে ওখান থেকে বরং হজের লেসন, ডায়াবেটিস কন্ট্রোলের লেসনটা আপনারা নিয়ে আসবেন, এটুকু আমি আশা করছি। ধন্যবাদ।